দাদা আমরা 2024-এ দেখেছিলাম লোকসভা ভোটে যে মুর্শিদাবাদে বেশ ভালো একটা ফল করেছিল বামেরা, এবং তারপর দেখলাম যে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ স্থাপন এবং তাতে একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেল। তাহলে এই কারণেই কি আপনাদের সঙ্গে আসন সমঝোতার কথা ভাবছেন আপনারা, মানে হুমায়ুন কবির আমরা কি বলেছি যে আসন সমঝোতার কথা আমরা ভাবছি? মানে আমাদের সিপিএম এ কাউকে বলতে শুনেছেন কি এটা? আমি তো শুনিনি কাউকে। মন বুঝতে গেছিলাম, মানে তাহলে তো একটা সম্ভাবনা থেকেই দেখুন, নতুন একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে আমাদের রাজ্যে, তো তাদের প্রোগ্রাম কি, কর্মসূচি কি, তাদের দিক থেকেই প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল। কথা তো আমাদের সবার সাথেই হয়। আর নতুন আর হুমায়ুন কবির নিয়ে আপনি হয়তো হুমায়ুন কবিরের সাথে বা তার পার্টির সাথে ভাবছেন, কারণ হুমায়ুন কবির তো এখনো পর্যন্ত তৃণমূলের এমএলএ, তৃণমূল তাকে এক্সপেল করেছে। তো অসুবিধা কী রয়েছে? তৃণমূলের কারোর সাথে যদি কথা হয়ে থাকে তাদের তৃণমূলেরা তো জ্বলছে কেন তাতে? দাদা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সকাল থেকে একাধিক যারা বামপন্থী রয়েছে তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে। তারা বলছে যে এই যে হুমায়ুন কবিরের সাথে এই যে মানে মন বুঝতে গেছিলেন, যেটা মোহাম্মদ সেলিম বলেছেন, সেটা নিয়েও কিন্তু তারা ক্ষুব্ধ। না, আমাদের পার্টি তো কোনো মানে পিসি ভাইপোর মালিকানাধীন পার্টি নয়। আমাদের পার্টিতে কারোর একটা মতামত থাকতেই পারে, কিন্তু আমাদের সমস্ত কর্মী সমর্থকের মতামত এবং পার্টির মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের পার্টি কি মমতা ব্যানার্জির মতো একটা মানে মানে দাসত্বের চুক্তিতে সই করা পার্টি নাকি? আমাদের ওখানে পিসি ভাইপোর ওপর কারোর কথা বলার ক্ষমতা নেই। আর কথা বলতে গেলে কী হয় আমরা সবাই জানি। জয়প্রকাশ মজুমদার অন্য দল থেকে দলে এসে সারা জীবন তৃণমূল করা শান্তনু সেনকে এক্সপেল করে দেয় দল থেকে। ওরা তৃণমূল এই সমস্ত হয়, আমাদের পার্টিতে তো এরকম হয় না। তো আমাদের সমর্থকরা তারা তারা একজন মানুষ, তারা কেউ মানে কারুর কেনা গোলাম নয়। তারা তাদের মনের কথা বলেছেন, আবার উল্টোটাও পাঁচজন বলেছেন, স্বাগতও জানিয়েছেন। কিন্তু আমরা সবচেয়ে ভালো লাগলো যে আমি দেখছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে। যখন এরা বেশি লাফায় তখন বুঝতে পারি যে কোথাও একটা সমস্যা হয়, এদের কোথাও একটা সমস্যা হয়েছে। এরা কোনো কারণে এদের মনে কু ডাকছে, সেইটা আমাদের ভালো লাগে, এদের এই ফরফরানিটা ভালো লাগে। এবং আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গে নওশাদ সিদ্দিকীর এই যে সংখ্যালঘু ভোট, সেটা অনেকটা উনি থাবা বসাতে পেরেছেন, এবং তারপর দেখলাম যে মৌসম বেনজির নূর কংগ্রেসে ফিরলেন। ফলত যেখানেই সংখ্যালঘু ভোট তার আশেপাশে বামেদের দেখা যাচ্ছে। ফলত এটা কি বাম? দেখুন, এটা মৌসাম নূর আর নওশাদ সিদ্দিকীর ব্যাপার না। আপনি যদি পঞ্চায়েত ভোটের ফলাফল দেখেন তাহলে সংখ্যালঘু এলাকাগুলোতে তৃণমূল সবচেয়ে খারাপভাবে পরাজিত হয়েছে এবং আমরা বামপন্থীরা জিতেছি, বা কোথাও আইএসএফ জিতেছে, কিছু জায়গায় কংগ্রেস জিতেছে। সবচেয়ে ভালো ফলাফল তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের হয়েছে সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে, কেননা সেখানে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের দিন ওখানে শেষ হয়ে আসছে। এবং এটা ঘটনা দেখুন, আমি খোলাখুলি বলছি, সংখ্যালঘু এলাকায় তৃণমূলকে ভোট দেওয়া বন্ধ করা মানে সেই ভোট বামপন্থীরা পাবে। যেখানে কংগ্রেস শক্তিশালী হয়তো কংগ্রেস পাবে, যেখানে আইএসএফ শক্তিশালী সেখানে আইএসএফ পাবে, কারণ ওখানে বিজেপি ভোট পাবে না। ওখানে সরাসরি যেখানে তৃণমূলের বিরুদ্ধে আমাদের 1:1 লড়াই হয়, সেখানে তৃণমূল হারে, আমরা জিতি, এটা পঞ্চায়েতে প্রমাণিত। সেই কারণেই আমরা বলছি যে সমস্ত এলাকাতে এর আগে বিজেপি ভোট পেয়েছে সেই সমস্ত এলাকার মানুষের কাছে আমরা অ্যাপিল করছি, যদি 1:1 লড়াই সেই সমস্ত এলাকাতেও আমাদের সঙ্গে তৃণমূলের হয় তাহলে তৃণমূলকে আমরা হারাতে পারি। কারণ বিজেপির সমস্যাটা হচ্ছে, বিজেপি যেহেতু ঘোষিতভাবে একটা ধর্মের দল, সুতরাং বিজেপি খেলাটা শুরুই করে 70 নম্বরে, পরীক্ষায় বসেই 70 নম্বরে। 30% ভোট আগেই ওরা ছেড়ে দিয়ে তারপর পরীক্ষায় বসে। তৃণমূলের 100-এর বিরুদ্ধে ওরা 70-এ পরীক্ষা দেয়। কিন্তু আমাদের সঙ্গে তৃণমূলের লড়াই হওয়া মানে হচ্ছে 100-র বনাম 100-র লড়াই হবে, এবং সেখানে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারি। তার জন্য আমরা সমস্ত এলাকাতে, এবং দেখুন মমতা ব্যানার্জি যে প্রতারণা করেছেন সংখ্যালঘু সমাজের সঙ্গে, এসআইআরের নাম করে প্রতারণা, বলেছিলেন বাংলায় আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। আমি জানি না উনি বেঁচে আছেন, এর মধ্যে মরে পড়ে গেছেন। বাংলায় তো দিব্যি এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল। বলেছিলেন যে ওয়াক অফ নিয়ে পশ্চিমবাংলায় আমি মিটিং মিছিল করতে দেবো না, কোনো চিন্তা নেই, বাংলায় পশ্চিমবাংলায় করার দরকার নেই, পশ্চিমবাংলায় ওয়াক অফ হবে না। পশ্চিমবাংলায় উনি ওয়াক অফের অ্যামেন্ডমেন্ট লাগু করে দিলেন। পশ্চিমবাংলাতে উনি যেভাবে সরকারের টাকায় মন্দির বানাচ্ছেন, উনি তমন্না থেকে শুরু করে আনিস খানকে খুন করেছেন। সুতরাং বাংলায় যে প্রতারণা উনি করেছেন বাংলার সংখ্যালঘু মানুষের সঙ্গে, তাতে সংখ্যালঘু এলাকায় তৃণমূল কংগ্রেসের জন্য 4 হাত কবর খোঁড়া হয়ে গেছে। কিন্তু সমস্যা একটাই, সব হারিয়ে তৃণমূলের এখন একটা শিবরাত্রি সলতের মতো একটা যুক্তি থেকে গেছে যে আমায় ভোট দিন, নাহলে কিন্তু বিজেপি জিতে যাবে। ওই একটা ভোট দেখে হয়তো কিছু সংখ্যালঘু মানুষের ভোট উনি এখনও পাবেন বলে ভাবছেন, কিছু সংখ্যায় কম, কিন্তু তবু কিছু পাবেন বলে ভাবছেন। এইটাই আমরা বলছি, পশ্চিমবাংলা থেকে বিজেপি ফ্যাক্টরটাকে আউট করে দিন। সংখ্যালঘু এলাকায় তৃণমূল সবচেয়ে খারাপভাবে হারবে। তৃণমূলের তুলসী তলায় বাতি দেওয়ার লোক পাওয়া যাবে না সংখ্যালঘু এলাকায়, যদি পশ্চিমবাংলা থেকে খালি বিজেপির ভয়টা চলে যায়। দাদা আমরা মুর্শিদাবাদে সেখানে গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে যেটা বুঝেছি, যেখানে হুমায়ুন কবিরকে তারা চাইছেন তৃণমূলের বদলে, তাহলে তো সেখানে সেই দেখুন, আপনার গ্রাউন্ড রিপোর্ট করে থেকে চেয়েছেন, তো আপনি বুঝেছেন। আমি তো এরকম কোনো গ্রাউন্ড রিপোর্ট পাই না, আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে লোকসভাতে আমরা যা ফলাফল করেছি, হুমায়ুন কবিরই বরং শেষ মুহূর্তে ওনাকে দিয়ে মমতা ব্যানার্জি যে রাজনীতি করিয়েছিলেন যে 30%কে ভাসিয়ে দেবো, এই করে দেবো, ওইটা না হলে মুর্শিদাবাদে 3-0 হতো। অধীর চৌধুরী জিততেন, মোহাম্মদ সেলিম জিততেন, জঙ্গিপুরে যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি জিততেন, এবং মুর্শিদাবাদ জেলা বা মালদা জেলাও হয়তো 3-0 হতো। মালদায় তো একটা আসন আমাদের জোটের পক্ষ থেকে আমরা জিতেছি, অন্যটা বিজেপি জিতেছে, সেটাও আমরা জিততাম। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই গোটা এলাকা, কৃষ্ণনগর পর্যন্ত এই গোটা এলাকাটা তৃণমূল বিজেপি মুক্ত হয়ে যেত। কিন্তু যাই হোক, সেটা এখন পুরনো কথা, ওটাকে এখন করে লাভ নেই। কিন্তু আমি কথাটা এই কারণে বললাম যে মুর্শিদাবাদে, মালদায়,
কৃষ্ণনগরের নদিয়ার একটা মানে মুর্শিদাবাদ লাগোয়া অঞ্চল থেকে শুরু করে দিনাজপুর, ওখানে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় যে মাটি নেই তা তৃণমূল কংগ্রেস জানে। সেই কারণে ওদের এত উদ্বেগ, এত ফরফরানি, এবং এইগুলো কিছুই না, কোথায় কার সাথে কার কথা হচ্ছে, মিটিং হচ্ছে, তাই নিয়ে এত কথা। আমি আপনাদেরকে বলছি, আপনারা অপেক্ষা করে থাকুন। আজকে বলে যত ভোট এগিয়ে আসবে, জায়গায় জায়গায় আবার দাঙ্গা লাগানো, জায়গায় জায়গায় ধর্মে ধর্মে একটা সংঘর্ষ লাগানো, একদম সরকারি মদতে আবার চেষ্টা করবে এরা, যেরকমভাবে মুর্শিদাবাদে ভোটের আগে করেছে, ভোটের পরে করেছে, এরা আবার চেষ্টা করবে। তার কারণটা হচ্ছে এইগুলো ছাড়া ওদের কাছে আর কিছু নেই জেতার মতো বা ভোট করার মতো। এবং দাদা সেখানে হচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মুঘল বংশের সম্রাট, এই যে সাক্ষাৎ হুমায়ুন হ্যাঁ, কবির মোহাম্মদ সহ- সেলিম আর হুমায়ুন কবিরকে নিয়ে বলেছেন দুজনই মুঘল বংশের সন্তান। তো এর আগে যখন 2019-এ সুকান্ত মজুমদার আর হুমায়ুন কবির একসঙ্গে লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিল, তখন বোধহয় সুকান্ত মজুমদার আর হুমায়ুন কবির একসঙ্গে ছাগল বংশের সন্তান ছিল তখন ওরা।